যে সহিংসতার কথা একটু আপনাদেরই সহযোদ্ধা মাহফুজ আলমের কথা আনতে চাই। তিনি বলছেন তার পোস্টেই তিনি আসলে এখন ভাইরাল, আদারওয়াইজ তাকে খুব একটা দেখা যায় না। তিনি বলছেন জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডান বিরোধীরা জায়গা পাবেন না, অডানপন্থীদের জুলাই সংগঠনে ডানপন্থীরা জায়গা পাবেন না। এটা জুলাই বন্দোবস্ত। ডান বামের বাইরে যারা যেতে চাইবেন তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মত না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না। মানে এখন কি মায়ের একটাও মাটিতে না পড়ার অবস্থা? আসলে মায়ের চলছেই পাল্টাপাল্টি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগে 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 মায়ের চলছে। দেখেন, উনি তো অত্যন্ত জ্ঞানী মানুষ। বিভিন্ন জায়গা থেকে বাণী দেন, মানে জনগণের উদ্দেশ্যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমরা ওনার বাণী পাই। তো জ্ঞানী মানুষের অনেক কথা বলে। কিন্তু আমরা যারা প্র্যাকটিক্যাল পলিটিক্স করি, শুধু দার্শনিকতা করি না, আমাদের জায়গাটা আলাদা। আমরা জানি যে আমরা একটা কনস্ট্যান্ট ফাইটের মধ্যে আছি এবং আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। হ্যাঁ, এবং আমরা চাচ্ছি যে একটা ডিসেন্ট পলিটিক্স চলে আসুক। কিন্তু মাহফুজ আলম তো সবসময় অন্যকে নসিহত দেন, কিন্তু তার মধ্যে আত্মসমালোচনাটা কম। যে এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই যে উনি যে ডান বাম এগুলো বলছেন, ডান বাম আবার অডান, হ্যাঁ, এগুলো শুধু আবার কয়েকদিন পরে হয়তো বলবেন অবাম। তো এরকম যারা দার্শনিক, বেশি দার্শনিক, তাদের মধ্যে এইসব এইসব প্রতিভা আছে, নানা সময় নানা কথাবার্তা বলার। কিন্তু উনাকে দেখতে হবে যে উনি 2 বছর কি কি করেছেন, সেগুলোর একটা ফিরিস্তি মানুষ জানতে চায়। যে শুধু শুধু যদি তিনি বলেন যে বাকি সবাই, আমি ঠিক ছিলাম, বাকি সবাই হচ্ছে আসলে ভুল পথে গেছে, এই কারণে জুলাইয়ের আজকে এই অবস্থা, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদের কাছে বহু কিছু বলবার মতো আছে, যেগুলো মাহফুজ আলমের অগ্রহণযোগ্য আচরণ কিংবা অগ্রহণযোগ্য কথা, যেগুলো আমাদের এই বর্তমান পরিস্থিতিটাকে খারাপ করেছে, কিন্তু সেগুলো আমরা চর্চা করতে চাই না, আমরা রাজনীতি করতে চাই। আমরা আশা করব মাহফুজ আলমও রাজনীতি করবেন, এই বাণী দেওয়ার চেয়ে, যেটাকে বলে আমরা বলি রাজনীতি, সেই রাজনীতিতে তিনি মনোনিবেশ করবেন। অল্টারনেটিভ করতে চাচ্ছেন তিনি। তো সেটা অল্টারনেটিভই যেন হয়, মানে সেটা যেন জাস্ট কিছু ফেসবুক পোস্ট কিংবা কিছু ফটোকার্ড বানানো, হ্যাঁ, কিন্তু ওই যে আপনি শুরুতে কিংবা অন্যকে বলছিলেন না যে নসিহত দেয়া। জুলাই আন্দোলন মানে কেন, আমি জিজ্ঞাসা করছিলাম এত হইচই কেন, এটাই কি প্রতিবাদের ভাষা? কিন্তু আপনি বলছেন যে তখন কি কাব্যিক ভাষা হবে? যদি আপনার থাকতো গুরুত্বপূর্ণ রোল থাকে, আপনি বলছিলেন যে যদি আপনার গুরুত্বপূর্ণ রোল থাকে সেটাকে যদি অগ্রাহ্য করা হয়। মাহফুজ আলমও তার ফেসবুক পোস্টে সেরকম লিখছে যে তিনি আসলে অনেক কিছু করেছেন, অনেক কিছু লিখে দিয়েছেন, অনেক দফাগুলো তিনি সাজিয়ে দিয়েছেন, অনেক বক্তব্য কি রাখতে হবে সেগুলো তিনি লিখে দিয়েছেন, কিন্তু তার নামটা বা তাকে কেউ উল্লেখ করছে না। তো তিনিও মানে কোথাও তো তাকে, তিনিও তো একটা ভিকটিম। না, তিনি, তার কথাই সবচেয়ে বেশি বলা হয় সবখানে, এবং তাকেই মাস্টারমাইন্ড বানানো হয়েছে, কখনো মাস্টারমাইন্ড, কখনো ক্যাপ্টেন, কখনো স্ট্র্যাটেজিস্ট। এই যে একটা উপাধি পাওয়ার যে একটা বাসনা, এটা সবসময় ভালো কিনা এটা তাকে দেখতে হবে, মানে তাকে বুঝতে হবে। এবং একটা যেটা বললেন যে তিনি তিনি তার কথা বলা হয় না, তার কথাটাই সবচেয়ে বেশি বলা হয়। বরং তার কথা বেশি বলতে গিয়ে যারা আসলেই মাঠে দাঁড়িয়ে থেকে মানে হুম। ছাত্র নেতা যারা হয়েছেন, যারা ফেস করেছেন, তাদের কথা কম বলা হয় অনেক ক্ষেত্রে। তারা কম স্বীকৃতি পেয়েছেন, এবং সেই কম স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে মাহফুজ আলমের ভূমিকা কি কি ছিল সেটাও তাকে একটু রিকল করতে হবে। তার কারণ হচ্ছে, এই গণ অভ্যুত্থানের পরে এই পুরো যে পলিটিক্যাল, ইয়াংদের যে পুরো পলিটিক্যাল প্রসেস, এটা তো এখন আমাদের স্বীকার করতে কোনো দ্বিধা নাই, যে তিনি উপদেষ্টা হলেও তার একটা অত্যন্ত, মানে ব্যাপক ইনফ্লুয়েন্স ছিল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি হয়ে জাতীয় নাগরিক পার্টি, এই পর্যন্ত তার তো একটা খুব বড় সড়ো ইনফ্লুয়েন্স ছিল। তো তিনি, এই যে অনেকেই স্বীকৃতি পায় নাই, অনেকেই চলে গেছে, অনেকেই সরে গেছে, এগুলো তার কোন কোন পদক্ষেপ, কোন কোন সিদ্ধান্তের কারণে এগুলো হয়েছে, সেটা কিন্তু তাকে আত্মসমালোচনা আমরা তার কাছে জানতে চাই। যদি তিনি যদি আত্মসমালোচনা করেন, তাহলে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো। আর তিনি যদি শুধু সারাক্ষণ অন্যকে নসিহত দেন কিংবা রুদালিপনা করেন, রুদালিপনা মানে হচ্ছে, মহাশ্বেতা দেবীর একটা গল্প আছে, খুব বিখ্যাত গল্প, রুদালি। এই রুদালি গল্প হচ্ছে, যারা পয়সার বিনিময়ে এসে কান্নাকাটি করে, গরিব মহিলা যারা ধরেন কোনো মরা বাড়িতে পয়সার বিনিময়ে এসে কান্নাকাটি করে, তাদেরকে বলা হয় রুদালি। তো এই এই যে রুদালিপনা, সারাক্ষণ কান্নাকাটি করা, সারাক্ষণ বলা আমাকে এটা দেওয়া হয়নি, ওটা দেওয়া হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, এই রুদালিপনা আমরা অনেক দেখতে পাচ্ছি এই গত 1.5-2 বছর, কিন্তু কোনো কাজে আসেনি। কিন্তু কারাই রুদালিপনা গুলো করে আপনি দেখবেন, তারাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম দখল করে আছেন, তারাই বিভিন্ন পত্রিকার ক্রোড়পত্রতে তারাই লিখছেন, তারাই বিভিন্ন আপনার ওই থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে বসে তারাই প্যানেলিস্ট, তারাই আলোচক, তারাই অ্যাপ্রিসিয়েট করছেন। অর্থাৎ সব জায়গায় তারা, কিন্তু অভিযোগটা আবার তারাও করছেন, তারাই করছেন। হুম। তো এগুলো আমরা দেখেছি, দেখে আসছি, হ্যাঁ। হুম। এটা আমাদের কাছে এখন আর অত নতুন কিছু মনে হয় না। মানে তো এখন হুম। মাহফুজ আলমের কাছে একটু আরেকটু অল্টারনেটিভ মানে রাজনীতি আমরা আশা করি।
হুম। এই যে মানে বিষয়গুলো যে কেউ রুদালিপনা করছেন, বিভিন্ন জায়গায় তারাই আছেন। এই যে আপনি যেরকম বলছেন এটাকে আ বলা আ আরেকটা নাম দেয়া হয়েছে জুলাই ব্যবসা। এটা নিয়ে মাহফুজ আলম যেমন ক্ষুব্ধ, উমামা তাদের সাথেই ছিলেন সম্মুখ সারির নেত্রী তিনি, তাসনিম যারা তারা সরে গেলেন। তারাও পরবর্তীতে এরকম অভিযোগ দিয়েছেন যে জুলাইকে বানানো হয়েছে টাকা বানানোর মেশিন বা ক্ষমতার মেশিন ইত্যাদি বিভিন্ন সময় তারা বলেছেন। এখন জুলাই ব্যবসার কথা শুনছি এমপি মাহমুদা মিতু তিনিও বলছেন যে যদি তারা জিয়া ব্যবসা করতে পারে মানে বিএনপির কথা বলছি। তারা যদি জিয়া ব্যবসা করতে পারেন, তাহলে জুলাই ব্যবসা করতে অসুবিধা কি? যদি জুলাই ব্যবসা হয়ে থাকে হাদি ব্যবসা, জুলাই ব্যবসা চালু রাখতে তিনিও বলছেন। মানে যদি খারাপই হয়, জিয়া ব্যবসাটা যদি খারাপ হয়, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা যদি খারাপ হয়, তাহলে জুলাই ব্যবসাটাও চালু রাখা কেন? মানে জুলাই ব্যবসা একটা নতুন করে আরেকটা দোকান খোলা? না, জুলাই ব্যবসার কোনো সুযোগ নেই।